প্রায় এক দশক আগে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে পাকিস্তান এখন বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসলামাবাদকে কোণঠাসা করা ভারতের কৌশল শেষ পর্যন্ত উল্টো ফল দিতে শুরু করেছে। ঘটনাটি ছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দক্ষিণ ভারতের কেরালায় এক সমাবেশে মোদী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছিলেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ভারত তোমাদের বিচ্ছিন্ন করতে সফল হয়েছে এবং আমরা সেই প্রচেষ্টা আরও জোরদার করব। বিশ্বজুড়ে তোমাদের এক ঘরে করে দেওয়া হবে। সেই সময় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানো শুরু করে। আন্তর্জাতিক ফোরামে ইসলামাবাদকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে তুলে ধরে এবং আঞ্চলিক সহযোগিতা কাঠামো সার্ককে কার্যত অচল করে দেওয়ার মতো পদক্ষেপ নেয়। তবে বর্তমানে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেইজিং সফরে গেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক অটুট বন্ধুত্ব বলে উল্লেখ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা যোগ করেছে। গত এক বছরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনই হোয়াইট হাউস সফর করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইসলামাবাদ মধ্যস্থতাকারী হিসেবে প্রশংসা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন। এমনকি তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরল খনিজ সম্পদ, ক্রিপ্টোকারেন্সি ও কৌশলগত বিনিয়োগ নিয়ে পাকিস্তানের চুক্তি ও উন্নয়ন সম্পর্কে ভূমিকা রাখছে। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান কৌশলী কূটনীতি ও পরিবর্তিত বৈশ্বিক ভূ রাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগাতে পেরেছে। একই সঙ্গে এটি মোদী সরকারের কিছু কৌশলগত ভুলও বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশ্লেষকরা মনে করছেন ২০২৫ সালে ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষের পর পরিস্থিতি আরও বদলে যায়। ওই সংঘাতের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে। তারপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্রুতই ট্রাম্পকে ধন্যবাদ জানালেও ভারত সরকার প্রকাশ্যে ট্রাম্পকে কৃতিত্ব দিতে অস্বীকৃতি জানায়। এতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অস্বস্তিতে পরিণত হয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, ফিলিস্তিন ইস্যুতে ভারতীয় নীরবতা এবং মুসলিম বিরোধী ঘটনাগুলোর কারণে মুসলিম বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইসলামোফোবিয়া ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা নিয়ে মুসলিম বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ভারত এখন অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও পাকিস্তান কূটনৈতিকভাবে পুনরায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এক সময় যে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করার ঘোষণা দিয়েছিল মোদী, সেই পাকিস্তান এখন চীন, যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার। সেদিক থেকে বলা যায় পাকিস্তান এখন ভারতের তুলনায় অনেক বেশি বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা এখন খুব কাছাকাছি পৌঁছেছে। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, দুই দেশ এখনও কয়েকটি জটিল ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা এখনও সেখানে পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি এবং আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
সম্ভাব্য চুক্তির আওতায় 60 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে, খবর বিবিসির। এর আগে বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাঠামোতে সম্মত হয়েছে, তবে সেটি এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি কিংবা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, আলোচনায় সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্ন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানকে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করতে হবে এবং তাদের মজুত ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনা করছে। গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে দুই দেশ সমঝোতার খুব কাছে রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ফলাফল সামনে আসেনি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। উপসাগরীয় মিত্র দেশগুলো, ডেমোক্র্যাট নেতারা এবং কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতার আওতায় হরমুজ প্রণালীতে বাধাহীন জাহাজ চলাচল নিশ্চিত করা হতে পারে। এছাড়া ইরানকে 30 দিনের মধ্যে প্রণালীতে পেতে রাখা মাইন সরিয়ে নিতে হবে। চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে পারে এবং তেহরানকে আবারও তেল রপ্তানির সুযোগ দিতে নিষেধাজ্ঞায় ছাড় দিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পকে সম্ভাব্য চুক্তির খসড়া দেখানো হয়েছে, তবে তিনি এখনও তাতে চূড়ান্ত অনুমোদন দেননি। বিষয়টি বিবেচনার জন্য তিনি আরও কয়েকদিন সময় নিতে পারেন। এদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি কথিত 14 দফা সমঝোতা স্মারকের খসড়া প্রকাশ করে। সেখানে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর কথা উল্লেখ ছিল। তবে হোয়াইট হাউস ওই খসড়াকে সম্পূর্ণ মনগড়া বলে উড়িয়ে দিয়েছে। বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে প্রণালীটি বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে দোষারোপ করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে, দক্ষিণ ইরানে নতুন মার্কিন হামলার পর তারা ওই অঞ্চলে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, দেশটির বাহিনী একটি মার্কিন উড়োজাহাজ বা ড্রোন ভূপাতিত করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, কোনো মার্কিন উড়োজাহাজ ভূপাতিত হয়নি, আমাদের সব আকাশযান নিরাপদ রয়েছে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে মিন্টু রোড পর্যন্ত ছড়িয়ে থাকা গোয়েন্দা অফিসারগুলোর করিডোরে আজ অন্যরকম এক চাপা উত্তেজনা। টেবিলে ছড়ানো স্যাটেলাইট ইমেজ, ইন্টারসেপ্টেড কমিউনিকেশন রিপোর্ট আর কূটনৈতিক চ্যানেলের গোপন বার্তা, সবকিছুর কেন্দ্রে একটাই নাম, বাংলাদেশ। এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ফাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর সহকর্মীর দিকে তাকিয়ে বললেন, ওরা শুধু কিনছে না, ওরা তৈরি করছে। পাকিস্তানের থান্ডার, তুরস্কের ড্রোন আর শুধু কেনা নয়, নিজেদের মাটিতে অ্যাসেম্বল করছে। এটা আর আগের বাংলাদেশ নেই। ঠিক একই সময়ে ঢাকার এক প্রতিরক্ষা স্থাপনার গভীরে চলছে ভিন্ন এক দৃশ্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার টেবিলে রাখা এক গোপন নথিতে স্বাক্ষর করলেন। নথিটির শিরোনাম প্রকল্প শাহীন থান্ডার বাস্তবায়ন পর্যায়। স্বাক্ষর শেষে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীর গলায় বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের প্রস্তুতিটাই আমাদের সবচেয়ে বড় শান্তির হাতিয়ার। এই দুই দৃশ্যের মাঝখানে লুকিয়ে আছে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন আর শুধু প্রতিরক্ষার কথা ভাবছে না, ভাবছে শক্তিমত্তার কথা। আর সেই শক্তিমত্তার কেন্দ্রে আছে পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থান্ডার, তুরস্কের অ্যাটাক ড্রোন এবং নিজস্ব সামরিক শিল্পের ভিত। এই নতুন বাস্তবতায় দিল্লির ঘুম উড়েছে, নড়ে চড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আর নরেন্দ্র মোদীর প্রশাসন এখন এই অঞ্চলের শক্তির ভারসাম্য নতুন করে মূল্যায়ন করতে বাধ্য হয়েছে।
বাংলাদেশের প্রতিরক্ষা খাত যে এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর সরকারের কাছে একটি বিশেষ তালিকা পেশ করেছে। সেই তালিকায় আছে নতুন যুদ্ধবিমান, আধুনিক সামরিক ড্রোন, সাবমেরিন, যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকাঠামো নির্মাণ, সব মিলিয়ে এক বিশাল সামরিক আধুনিকায়ন প্রকল্প। আর এই প্রকল্প বাস্তবায়নে 2026-27 অর্থ বছরের বাজেটে অতিরিক্ত 27,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এই অর্থ নিয়মিত বার্ষিক প্রতিরক্ষা বাজেটের বাইরে, অর্থাৎ এটি একটি বিশেষ জরুরি ও দীর্ঘমেয়াদী কৌশলগত বরাদ্দ যা দেশের 3 বাহিনীর আধুনিকায়নে ব্যয় করা হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই বিপুল অর্থের সবচেয়ে বড় অংশ পাবে বাংলাদেশ বিমান বাহিনী, কারণ আকাশ প্রতিরক্ষা আধুনিকায়নই এখন বাংলাদেশের শীর্ষ অধিকার। নতুন যুদ্ধবিমান সংগ্রহ, ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন এবং রাডার নেটওয়ার্ক সম্প্রসারণ, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা। চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক অনুষ্ঠানে যে মন্তব্য করেছিলেন তা এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে বহুল আলোচিত। তিনি বলেছিলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্র নীতি বাস্তবায়ন অসম্ভব। আর বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্যই যুদ্ধের প্রস্তুতি নেয়। এই ছোট্ট বাক্যটির ভেতর লুকিয়ে আছে বাংলাদেশের নতুন সামরিক দর্শনের পুরো নির্যাস। এটি শুধু অস্ত্র সংগ্রহের কথা নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাসের কথা। এটি সেই আত্মবিশ্বাস যা বলতে পারে, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে তার পরিণতি হবে ভয়াবহ। সেনাপ্রধানের এই দর্শনের বাস্তব প্রতিফলন ঘটছে প্রতিটি নতুন সংগ্রহ পরিকল্পনায়। পাকিস্তানের যে F-17 থান্ডার থেকে তুরস্কের অ্যাটাক ড্রোন, সবকিছুর পেছনে কাজ করছে এই একটি নীতি, শক্তিশালী হও, শান্তিতে থাকো। এবার আসা যাক সেই খবরে যা শুনে সবচেয়ে বেশি নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দারা। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। যে F-17 থান্ডার হলো পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি মাল্টি রোল যুদ্ধবিমান। এটি চতুর্থ প্রজন্মের একটি অত্যাধুনিক ফাইটার জেট যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এই রাডার সিস্টেম, অস্ত্রবহন ক্ষমতা এবং গতিময়তা একে দক্ষিণ এশিয়ার আকাশে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বাংলাদেশ সম্ভবত এই মডেলের 48টি যুদ্ধবিমান কিনতে পারে। এই চুক্তির মোট মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ $7 বিলিয়ন, যা বাংলাদেশের সামরিক ইতিহাসে একক কোনো অস্ত্র চুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ হতে চলেছে। আরও চমকপ্রদ তথ্য হলো, পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশকে এই বিমানের একটি সিমুলেটর দিয়েছে। এই সিমুলেটর সাধারণত পাইলটদের নতুন বিমান চালনার প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ পাইলট প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন শুধু বিমানগুলো আকাশে ওড়ার অপেক্ষা। ভারতের উদ্বেগের কারণ স্পষ্ট। পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান যখন বাংলাদেশের আকাশে উড়বে, তখন ভারতের পূর্ব সীমান্তের পুরো নিরাপত্তা সমীকরণ নতুন করে লিখতে হবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এই বিমানগুলোর উপস্থিতি ভারতের সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করবে। এই চুক্তির পাশাপাশি আরও একটি খবর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকা সফর করবেন। তার সঙ্গে থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সফরে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক স্থাপনের চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন। তাদের দাবি, এমন কোনো সফরের পরিকল্পনা আপাতত তাদের জানা নেই। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই ধরনের অস্বীকৃতি কূটনীতিতে অস্বাভাবিক নয়, বরং অনেক সময় বড় চুক্তির আগে নিরাপত্তা অবলম্বনই কৌশলের অংশ। প্রশ্ন থেকে যায়, সফরটি কি সত্যি হচ্ছে, নাকি এটি ভারতের দৃষ্টি অন্যদিকে সরানোর কৌশল, নাকি দুই দেশের মধ্যে এমন কিছু চলছে যা এখনই প্রকাশ করতে চাচ্ছে না কেউ। শুধু পাকিস্তান নয়, প্রতিরক্ষা সহযোগিতায় তুরস্কের সঙ্গেও দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রতি বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় তুর্কি অ্যাটাক ড্রোন কেনার ব্যাপারেও উদ্যোগী হয়েছে ঢাকা। তুরস্কের বাইরাক্তার TB2 বা আকিনসি ড্রোন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোন হিসেবে স্বীকৃত। ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের সাফল্য সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। এটি স্বল্প খরচে অত্যন্ত কার্যকরভাবে শত্রুর সাজোয়া যান, ট্যাঙ্ক এবং প্রতিরক্ষা
স্থাপনা ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশ যদি এই ড্রোন সংগ্রহ করে তাহলে সীমান্ত নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে মিয়ানমার সীমান্তের অস্থিরতা এবং বঙ্গোপসাগরের নজরদারির জন্য এই ড্রোন অত্যন্ত কার্যকর হবে। আঙ্কারার সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে সম্প্রতি তুরস্ক সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে গুঞ্জন, প্রতিরক্ষা সহযোগিতার নতুন কোনো চুক্তি কি তাহলে একেবারে চূড়ান্ত পর্যায়ে? বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের খবর ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে অত্যন্ত তৎপর করে তুলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একাধিক গোপন প্রতিবেদন তৈরি করেছে। একটি ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে জানা গেছে, ভারতীয় গোয়েন্দারা মনে করছে বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন শুধু প্রতিরক্ষামূলক নয়, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের পূর্ব সীমান্তে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। ভারতের উদ্বেগের তিনটি প্রধান কারণ হল, প্রথমত পাকিস্তানের যুদ্ধবিমান যে F-17 থান্ডার বাংলাদেশে মোতায়েন হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। দ্বিতীয়ত, তুরস্কের ড্রোন প্রযুক্তি বাংলাদেশ পেলে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারির এক নতুন সমীকরণ তৈরি হবে। তৃতীয়ত, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গড়ে ওঠার সম্ভাবনা ভারতের কৌশলগত স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতীয় কূটনৈতিক মহলের একটি সূত্র জানিয়েছে, দিল্লি এখন ঢাকার প্রতি আরও সতর্ক। আমরা বুঝতে পারছি বাংলাদেশ ধীরে ধীরে কৌশলগত স্বায়ত্তশাসনের দিকে এগোচ্ছে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই ভারত বিরোধী কোনো জোট গড়তে চাইছে, নাকি এটি নিছকই নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর কৌশল? ঢাকার কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর প্রতি শত্রুতা নয়। কিন্তু সেই সঙ্গে বাংলাদেশ এটাও পরিষ্কার করে দিচ্ছে যে প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের প্রশ্নে কাউকেই ভেটো দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ এখন একই সঙ্গে চীনের সঙ্গে ড্রোন কারখানা তৈরি করছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমানের চুক্তি করছে, তুরস্কের সঙ্গে ড্রোন সহযোগিতা জোরদার করছে, আবার ইতালির সঙ্গে ইউরোফাইটার টাইফুন কেনার আলোচনা চালাচ্ছে, আমেরিকার সঙ্গে ল্যান্ড ফোর্স মহড়া করছে, আর জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি স্বাক্ষর করছে। এই বহুমুখী কৌশলের একটি স্পষ্ট বার্তা আছে, বাংলাদেশ কোনো একটি দেশের উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না, বরং ঢাকা চাচ্ছে নিজের প্রয়োজন মতো বিভিন্ন উৎস থেকে সেরা প্রযুক্তি সংগ্রহ করতে। এটি কোনো জোট গঠনের কৌশল নয়, এটি আত্মনির্ভরশীলতার কৌশল। ভারতের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি পথ হলো বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অসন্তোষ প্রকাশ করা এবং বাংলাদেশকে একঘরে করার চেষ্টা করা। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই পথ ভারতের জন্য আত্মঘাতী হতে পারে, কারণ বাংলাদেশ এখন আর আগের মতো একা নয়। তার পেছনে আছে চীন, তুরস্ক, পাকিস্তানের মতো দেশগুলোর সমর্থন। দ্বিতীয় পথটি হলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা, বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলা, প্রযুক্তি হস্তান্তরে উদার হওয়া এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পে এগিয়ে আসা। ঢাকায় নিযুক্ত এক কূটনৈতিক যেমন বলেছেন, ভারত যদি চায় বাংলাদেশ চীনের দিকে না ঝুঁকুক, তাহলে তাদের উচিত নিচে আকর্ষণীয় হওয়া, শুধু আপত্তি জানিয়ে কোনো লাভ নেই। কিন্তু ভারত কি সেই পথে হাঁটবে, নাকি পুরনো আধিপত্যবাদী মানসিকতা নিয়েই চলবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। রাত প্রায় শেষের দিকে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির রানওয়েতে এক অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ ধ্বনিত হলো ইঞ্জিনের গর্জন। দূর থেকে দেখা গেল এক ঝাঁক যুদ্ধবিমান আকাশে উঠে গেল, দ্রুত, ক্ষিপ্র, আত্মবিশ্বাসী। কাছেই দাঁড়িয়ে থাকা এক কর্মকর্তা আরেকজনকে ফিসফিস করে বললেন, থান্ডার আর শাহিন দুটোই এখন আমাদের। ঠিক একই সময়ে নয়াদিল্লির এক গোয়েন্দা দপ্তরের মনিটরে ভেসে উঠল সেই উড্ডয়নের সিগন্যাল। কর্তব্যরত কর্মকর্তা স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন, তারপর ফোন তুলে বললেন, স্যার, ঢাকা থেকে জরুরি আপডেট, ওরা পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর ভেসে এলো এক চাপা স্বর, আমরা কি ভেবেছিলাম আর কি হলো? এবার নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হবে। এই ভাবনার ফল কি? ভারতকে কূটনৈতিক চাপ বাড়াবে, নাকি সম্পর্ক পুনর্বিবেচনার পথে হাঁটবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী কি সত্যিই ঢাকা সফর করবেন, নাকি পুরোটাই কৌশলী গুজব? আর তুরস্কের ড্রোনের চুক্তি কি একেবারে চূড়ান্ত? প্রশ্নগুলোর উত্তর অন্ধকারে, কিন্তু একটা জিনিস এখন পরিষ্কার, বাংলার আকাশে এখন শুধু মেঘ ওড়ে না, ওরে শাহিন, ওরে থান্ডার, আর ওরে এক নতুন আত্মবিশ্বাস। এই আকাশ এখন বাংলাদেশের, আর কেউ এই আকাশে খেলতে এলে তাকে চড়া মূল্য দিতে হবে। Is it everything you thought it would be? Dude, look. Oliver.
That's a big water command. There's the water deluge. Here we go, New Glenn. It's time to do this. Let's light this candle. Autopilot enabled. T-minus 10, 9, 8, 7, 6, 5, 4, 1. Lift off. All 7 engines at full thrust. Chamber pressures are good. Vehicles clear the tower. Now passing 18 seconds into flight. Engine chamber pressures look good. 27 seconds in. Vehicles. End of roll. Strakes now level. Chamber pressures continue to look good. 50 seconds in. Data quality looks good coming down from the vehicle. And lift off. All 7 engines continue to look good on the first stage. Data quality is good coming. 2 minutes, 40 seconds. Approximately 30 seconds remaining in boost phase. We have stage set. What a day. ECR team down in Huntsville. Our team's in Kent. I know the team out at Clark Park. But there, as you can see, she's got tears in her eyes already, and here they come. Here we go. Loading into the capsule. And the significance here of the bell, and I should note before I have you explain that, each crew names themselves. They have named themselves these 6, taking up space as each one is ringing a bell. And the significance of that is what, Ariane? This is one of our traditions. All astronauts throughout history in various programs have had their traditions. For us, we always want 4, command engine start, 2, 1, ignition. Liftoff. New Shepard has cleared the tower. Begin throttle down for Q limiting. Engine response looks good. that will kick up the dust. It's a very soft landing despite the sporty perception. There it is. Touchdown. Congratulations and welcome back to Earth. A beautiful day for a launch and landing. A beautiful day to add 6 more names to the roster of astronauts that have been over the Kármán line. She didn't really close it again. Come on out, guys. Let's see your babies. Where are my babies? They're over here. Go see them. Where? Oh, we have to go Right there. there. Okay. Katie! Woo! Thank you. Lift up, effective. First motion. New Glenn has cleared the tower. Pushing 7 good engines. Engine operating parameters continue to look good at full thrust. Body rate dispatch to normal. 40 seconds in. End of roll, strakes now level.
flight. BE4 is unreal. One minute remaining in boost stage. All right, 1 minute remaining in 3 minutes, 43 seconds into flight. Look at that view. Turn to Earth. You 7 see it in minutes, kind of 40 seconds horizontal into flight. position. We've got the strakes on the base of the booster, which give it lift. So we can basically fly this booster. Of course, we're using the forward fins as well, plus some of our reaction control system. Engine control looks good. Now down to the Great engine shot burn. from our booster. Standing back for touchdown. Touchdown confirmed. GS2 continuing to work. Burn system looks good.